করেছে। আমি তাদের সকলকে জানাই ধন্যবাদ। আমি আজকের এই দিনে দাঁড়িয়ে আমি জাতীয় রাজনৈতিক বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সম্প্রতি দেখেছেন যে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কারা? যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি সাধারণ ছাত্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিল। তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, ভালো কথা, অধিকার আছে, করতেই থাকে। কিন্তু ক্ষমতার অংশীদার হয়ে 6 মাস 7 মাস উপদেষ্টা থেকে আপনি সকল সুযোগ সুবিধা গ্রহণ করে, যেখানে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার বিদ্যমান, আপনি সেই সরকারের উপদেষ্টা হয়ে আপনি 6 মাস খাইয়ে দেয় এখন পেট খালি করে এসে বলছেন আমি রাজনৈতিক দল করব, আমার আরো ক্ষমতা আছে। যদি সেইটাই হয় তাহলে আপনি কেন উপদেষ্টা হলেন? আন্দোলন 1952 সালে হয়েছে না, ভাষা আন্দোলন? আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, এই যে আবুল চাচা আছেন, আসাদ ভাই আছেন, আচ্ছা আপনাদের কি মনে আছে 52 সালের ভাষা আন্দোলনের কোন সৈনিক কি 54 যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছিল? হয়নি। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে না, 62-তে হয়েছে না, 73 সালে কি তারা মন্ত্রী হয়েছে? আচ্ছা, যে আন্দোলনটির সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম 1990 সালে, যদি সার্টিফিকেট দেওয়ার বিধান থাকতো, আমার মনে হয় আমি সহ এখানে অনেকে, এই যে মজিদ ভাই আছেন, লাবলু ভাই আছেন, আর অনেকে আছেন, আমরা কিন্তু এক একটি করে ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের মতো একটা করে সার্টিফিকেট আমরা পেতাম। 90-এর তত্ত্বাবধায়ক সরকারকে আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব বা মুস্তাফিজুর রহমান বাবুল বা খায়রুল কবির খোকন, নাজমুল হক প্রধান, জহিরুদ্দিন স্বপন, তারা কি উপদেষ্টা হয়েছিলেন? তারা কিন্তু উপদেষ্টা হননি। তারা কি আন্দোলন করে নাই? তারা কি স্বৈরাচারের পতন ঘটায় নাই? এই ছাত্ররা কি মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে, অনেকে ভারতে না গিয়েও এই দেশের মধ্যে ট্রেনিং নিয়ে যারা যুদ্ধ করেছে, তারা কি সেদিন অবদান রাখে নাই? তাহলে তাদের যদি সেদিন ক্ষমতার প্রয়োজন না হয়, তো বাবা সোনারা তোমাদের কেন এত ক্ষমতার প্রয়োজন হইল? তোমরা না বলেছ বৈষম্য বিরোধী, তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছো, তোমাদেরকে সাধুবাদ জানাই। আমরাও তো করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, তখন যখন আমাদের ছাত্র দলের ছেলেরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা বলেছে আপনারা আপনাদের ব্যানারটা বাদ রেখে আমাদের সাথে আসেন, অসুবিধা নাই। আমরা বললাম বাবা আমরা তাতেই রাজি। তারপরে তারা বলল আপনারা ছাত্র দলের ছেলেরা, নেতারা, আপনারা সামনের মিছিলে না গেলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা বললাম বাবা রাজি। আপনারা বিএনপির নেতারা এই আন্দোলনের পক্ষে বিবৃতি না দিলে ভালো হয়। আমরা বললাম বাবা শোনা, তোমরা চাকরি বাকরি পাবে, ঠিক আছে, বিবৃতি দিলাম না, আমরা রাজি। কিন্তু ঘটনা কি ঘটল? 16 জুলাই বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমি এবং অনিন্দ ইসলাম অমিত যখন স্কাইপিতে মিটিং করছিলাম, তখন ওনার কাছে খবর এলো যে 6 জন ছাত্র শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ। তিনি অত্যন্ত দুঃখ করে বললেন যে ছাত্ররা তাদের একটি ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে, আজ 6 জন ছাত্রকে হত্যা করা হলো। আমরা বললাম আমাদের কি করণীয় আছে, আমরা কি করতে পারি? তিনি তখনই বললেন এটা সরকার হয়তো বা এই ছাত্রদের দাবি মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এটাও বললেন যে এই সরকার তো কত ভদ্রস্থ কথা শুনতে প্রস্তুত নয়, অভ্যস্ত নয়, তোমরা প্রস্তুত হও,
আমাদেরকে আন্দোলনে নামতে হবে। এরপরে 18 তারিখ, তখন ঢাকার মোহাম্মদপুরে যুদ্ধ চলছে। আমি নিচে গিয়েছি একটু ওষুধ কিনবার জন্য, যে একটু পরে হয়তো আমি বাসায় থাকতে পারবো না। তখন দেখলাম একটি ছোট ভাই, সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে, আমার বাসাতেও করে, সে সরলা গুলি নিয়ে চলে আসছে। আমি যাই হোক তাকে যত সামান্য চিকিৎসার কিছু খরচ দিয়ে বললাম, যেহেতু তোমার হাতে লেগেছে তুমি একটু ভিতরে কোথায় গিয়ে চিকিৎসাটা করাও। তখন আমার একটি মাত্র নাম্বার খোলা ছিল, সেই নাম্বারে আমাদের বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সাত্তার ফোন করে বলল, দাদা আপনার এই নাম্বারে এখনই চেয়ারম্যান সাহেব ফোন করবেন। আমি বললাম তুমি এটা রাখো, ওনার নাম্বারটা আমাকে দাও। দাদা আপনি লিখে নেন। আমি সেই ওষুধের দোকান থেকে কাগজ নিয়ে লিখলাম। আমি বললাম যে আমি ওনাকে ফোন দিচ্ছি। তো আমার ছোট ভাইয়ের নামে 28 অক্টোবরের পরে একটি গোপন সিম কার্ড তোলা ছিল, আমি সেইটা দিয়ে ফোন দিলাম। প্রথমবার ধরলেন না, একটু পরে তিনি ব্যাক করলেন, কথা হলো। আমি যদি এক বিন্দু মিথ্যা কথা বলে থাকি, এখানে যারা আমরা আছি সবাই ধর্মে বিশ্বাস করি, সবাই এক আল্লাহ এবং এক ঈশ্বরে বিশ্বাস করি।